বন্ধের আগে আমার পোর্শন থেকে ইনফিল্ট্রেশন করা হয়েছে এবং হাইড্রোগ্রাফ করা হয়েছে। আজকে আমরা যেটা শুরু করব, আজকে এখানে রাউটিং করব। আমরা ফ্লাড রাউটিং করব। রাউটিং শব্দটা কি কখনো শোনা হয়েছে এর আগে? কারো কাছে মনে পড়ছে না? এটা কোন দিন ম্যাডাম ওটা মনে করে এখনো শিওর না, বুঝছিস? আমরা রাউটিং শব্দটা অন্য একটা ফরম্যাটে ব্যবহার করি। আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে রাউটার একটা কথা ব্যবহার করে থাকি। তাহলে রাউটিং শব্দটার ক্ষেত্রে আমরা যখন আমাদের অলরেডি ওপেন চ্যানেল ফ্লো পড়া হয়ে গেছে এবং আমরা এখন হাইড্রোলজি পড়ছি, ওপেন চ্যানেল ফ্লোতে আমরা মূলত নদীর পানির প্রবাহ সম্পর্কে শিখেছি। তাহলে সেই পানিটাকে আমরা রাউট করবো, পানিটার একটি পথ বলে দেব। ইন্টারনেটের ক্ষেত্রে আমরা রাউটারটাকে যেভাবে ব্যবহার করি, একই কনসেপ্টই এখানে প্রযোজ্য হচ্ছে যে আমরা বৃষ্টি পড়বে একটা স্থানে, সেই বৃষ্টিজনিত কারণে জমে থাকা সারফেস রান অফকে আমরা পথ দেখিয়ে দিব। পথ দেখিয়ে দেওয়ার এই পদ্ধতিটার নামই হচ্ছে রাউটিং এবং হাইড্রোলজিক্যাল রাউটিংটা আমরা করব। আমি এখানে লেকচার 8 এবং লেকচার 9, আমার মনে হচ্ছে দুটো লেকচার আমার লাগবে এই পুরো রাউটিংটা পড়াবার জন্য, সিলেবাসে যতটুকু আছে। তবে আসলে ঠিক দুইটা লেকচারের থেকে একটু বেশি লেগে যায়। তবে আমার কাছে মনে হয় যে তোমরা আমার সাথে সাথে পড়লে দুইটা লেকচারে এটা শেষ হয়ে যাবে। হাইড্রোলজিক্যাল রাউটিং আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে সুব্রমণিয়ার বই থেকে পড়াবো। ফ্লাড রাউটিং চ্যাপ্টারটার নাম। আমার পড়ানোটা ওখান থেকেই পুরোটা পড়ানো হবে। হয়তো এক্সাম্পল প্রবলেম যেটা করাবো কিছু ভেরিয়েশন সেখানে থাকতে পারে। তাহলে হাইড্রোলজিক্যাল রাউটিং, আজকের এই হাইড্রোলজিক্যাল রাউটিং এর ভেতরে ফ্লাড রাউটিংটা আমাদের বেশি প্রাধান্য পাবে। আমরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমাদের একটা বড় কাজ হবে আরবান ড্রেনেজটাকে এনশিওর করার জন্য। নদীতেও প্রচুর কাজ করব, সেক্ষেত্রে ফ্লাড রাউটিং প্রয়োজন হবে এবং ফ্লাড রাউটিং এর দুটো ধাপ আছে। আমরা একটু খাতার ভিতরে এই ডেফিনেশনটা লিখে রাখবো। ফ্লাড রাউটিংটা একটা টেকনিক, যে টেকনিকের সাহায্যে ফ্লাড হাইড্রোগ্রাফ একটা সেকশনের জন্য, একটা রিভারের সেকশনের জন্য আমরা একটা ফ্লাড হাইড্রোগ্রাফকে ডিটারমাইন করব এবং এখানে ফ্লাড ফ্লোর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এক বা একাধিক আপস্ট্রিম সেকশনের জন্য ব্যবহার করে এই ফ্লাড রাউটিংটা করব। তাহলে ফ্লাডের ডাটা তো আমি বলছি, তোমাদের ভিতরে কারো কি আইডিয়া আছে যে ফ্লাডের ডাটা কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে কোন অর্গানাইজেশন ফ্লাডের ডাটাকে আপডেট করে রাখে? এবছর আমাদের জন্য খুব খারাপ একটা বছর। আমরা কিন্তু আসলে এখনো পর্যন্ত কোথাও বৃষ্টিই দেখতে পাচ্ছি না, সেখানে ফ্লাড হওয়ার নিউজ আমাদের কাছে নাই। সাধারণত যেটা হয় যে ফ্লাডের যে ডাটাগুলো, এটা আমরা একটা পূর্বাভাস যেটাকে বলি, যে কতটুকু পরিমাণে বৃষ্টি হচ্ছে, পূর্বাভাসটা দেয় আবহাওয়া দপ্তর এবং যেটা ফ্লাডের এক্সাক্ট ইনফরমেশনটা আমরা পাই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে। তাহলে আমাদের কাছে ফ্লাড রাউটিং যেখানে আছে, এখানে আমরা দুই ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পাই। যে ফ্লাড রাউটিং এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে দুই ধরনের ক্যাটাগরি হবে। একটা হচ্ছে রিজার্ভার রাউটিং হবে, আর একটা হচ্ছে চ্যানেল রাউটিং হবে। রিজার্ভার রাউটিং এর ক্ষেত্রে যেটা হয় যে একটা রিজার্ভারের ভেতরে যতটুকু পানি এন্ট্রি হচ্ছে, সেখানকার ভলিউম এবং এলিভেশনের ক্যারেক্টারিস্টিকটা রিজার্ভার আমাদের জানা থাকলো, তাহলে আমরা আউটফ্লো এবং এলিভেশনের রিলেশনটাকে বের করতে পারবো। রিজার্ভারের কথা আসলেই আমাদের খুব কাছাকাছি কাপ্তাই ড্যামের কথা আসে। ওখানকার রিজার্ভারের রাউটিংটা খুব প্রয়োজন এবং আমাদের দেশের ভিতরে এটা এখনো পর্যন্ত খুব সুলভ মূল্যে ইলেকট্রিসিটি প্রডিউস করে কাপ্তাই ড্যাম থেকে। ওখানে পানিটাকে ধারণ করা এবং পানিটাকে কতটুকু
পরিমাণে প্রবাহিত হতে দেওয়া, এটা পুরোপুরি ডিপেন্ড করবে ওর স্পিলওয়ের উপরে। তাহলে আমরা এই রাউটিংটার জন্য রিজার্ভার রাউটিংটার ক্ষেত্রে যেটা জানি যে রিজার্ভার রাউটিং এর ভেতরে যতটুকু পরিমাণে পানি এন্ট্রি হচ্ছে একটা রিজার্ভারে, সেই পানি কতটুকু এন্ট্রি করছে তার উপরে ভিত্তি করে যে স্টাডি করা হয় সেটা রিজার্ভার রাউটিংটা কভার করে। এবং এখানে ভলিউম এবং এলিভেশনের রিলেশনশিপটা জানা থাকে। এবং আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে স্পিলওয়ের ক্ষেত্রে স্পিলওয়ে এবং অন্যান্য স্ট্রাকচারের উপর দিয়ে যে পানির প্রবাহ হচ্ছে রিজার্ভার রাউটিং সেটা আমাদেরকে জানিয়ে দিবে। এরপরে আছে হচ্ছে চ্যানেল রাউটিং। চ্যানেল রাউটিং এর ক্ষেত্রে দেখা যাবে যে চ্যানেল রাউটিং এর ক্ষেত্রে আমাদেরকে একটা হাইড্রোগ্রাফের শেপের আমরা চেঞ্জ দেখতে পারবো। সেই হাইড্রোগ্রাফ শেপের চেঞ্জটাকেই আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি এবং এখানে চ্যানেলের ইনপুটটাকে আমরা জানবো। তাহলে একইভাবে রিজার্ভারের ভেতরেও যেমন এন্ট্রি কতটুকু হচ্ছে সেই এন্ট্রিটাকে আমরা জেনে তার উপরে ভিত্তি করে রিজার্ভারের সারফেস এবং ভলিউম এবং এলিভেশনের ক্যারেক্টারিস্টিকটাকে ডিফাইন করব এবং তার থেকে কতটুকু পরিমাণে আউটফ্লো হবে এলিভেশন ওয়াইজ সেটা একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করব। চ্যানেলের ক্ষেত্রেও একইভাবে আমরা হাই ওয়াটার লেভেল যেটা আছে চ্যানেল রাউটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ক্যারি করবো এবং এটা দিয়েই আমরা ফ্লাড ফোকাস করতে পারি। একই সাথে তুমি যদি ফ্লাড ফোকাস করতে পারো তাহলে ফ্লাডের প্রোটেকশনটাও তুমি সেক্ষেত্রে তোমাদেরকে তো আমি মিউট করে রাখি, তারপরে তোমরা আনমিউট হয়ে যাও। ওকে, ফ্লাড রাউটিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ক্যারি করবে চ্যানেল রাউটিং। চ্যানেলের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে নদীর সেকশন বুঝবো। নদীর সেকশনে অবশ্যই আপস্ট্রিমের ভ্যালুটা দিতে হবে এবং আপস্ট্রিমের ভ্যালুগুলোর প্রেক্ষিতে ইন্টারমিডিয়েট সেকশন জানা যাবে এবং ডাউনস্ট্রিম সেকশনও জানা যাবে। আমার কথাগুলো এই মুহূর্তে হয়তো তোমাদের কাছে যেটা হয় যে আমরা যখন ফিজিক্যালি ক্লাসগুলোতে করি তখন হয়তো তোমাদের কাছে অনেক প্রশ্ন আসে, কিন্তু এখন তোমরা একটু চেষ্টা করো যে একটু ইমাজিন করতে যে একটা নদীর ক্রস সেকশনে কি কি ভ্যালু দরকার হবে। আমরা সেটার ফ্লো বের করতে হলে অলরেডি তোমাদের কাছে অনেকগুলো তথ্য আছে। নদীর সাথে আমার কাছে ফ্লাড রাউটিং এই অংশটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। এক্ষেত্রে একই সাথে আমরা হাইড্রোলজি এবং ওপেন চ্যানেল ফ্লোর ভিতরে খুব চমৎকার একটা ব্রিজ এখানে এস্টাবলিশ করতে পারি। ফ্লাড রাউটিং এর ভিতরে খুব বড় দুটো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি হচ্ছে যে যত ধরনের রাউটিং এর মেথড আছে সেই রাউটিং এর মেথড গুলোর ভ্যারাইটির উপরে ভিত্তি করে হাইড্রোলজিক রাউটিং এবং হাইড্রোলিক রাউটিং দুটো পদ্ধতিতে দুটো ভাগে ভাগ করা যায় এবং হাইড্রোলজিক রাউটিংটা ব্যবহার করবে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন তোমরা ওপেন চ্যানেল ফ্লো কোর্সে পড়েছো এবং আমার সাথে হযরত আলী স্যারের সাথে যখন তোমরা পড়েছো তখন কন্টিনিউটি ইকুয়েশনটা ডিটেইলস তোমরা শিখেছো। চ্যাপ্টার 1 থেকে 3 যখন স্যার পড়িয়েছেন তখন কন্টিনিউটি ইকুয়েশনটা পড়িয়েছেন। হাইড্রোলজিক্যাল রাউটিং সেই ইকুয়েশনকে ধরে কাজ করবে। হাইড্রোলিক রাউটিংটা কেমন হবে? হাইড্রোলিক রাউটিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে হাইড্রোলিক রাউটিং এর ক্ষেত্রে কনসেপ্ট একটু ভিন্ন হয়ে যাবে। হাইড্রোলিক রাউটিং এর কন্টিনিউটি ইকুয়েশন একই সাথে কাজ করবে আনস্টেডি ফ্লো মোশন ইকুয়েশনের সাথে। আমার ধারণা তোমাদের কাছে এখন মনেই আছে যে স্টেডি ফ্লো কাকে বলে, আনস্টেডি ফ্লো কাকে বলে। নদীর ক্ষেত্রে আমরা আসলে কিন্তু সার্বক্ষণিকভাবে স্টেডি ফ্লো আশা করতে পারি। সুতরাং আনস্টেডি ফ্লো কনসিডারেশনে হাইড্রোলিক রাউটিংটা কাজ করবে। এক্ষেত্রে খুব পরিচিত একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে সেন্ট ভেনান্ট ইকুয়েশন। সেন্ট ভেনান্ট ইকুয়েশনকে ব্যবহার করে হাইড্রোলিক রাউটিং নিয়ে কাজ করে আমাদের প্রচুর কাজ আছে বাংলাদেশের নদীগুলোর উপরে।
আমরা সেই কাজগুলো আহ, অবশ্যই তোমরা পাশ করে যাওয়ার আগে আমরা বিভিন্ন ভাবে এটাকে শেয়ার করবো। তাহলে বেসিক ইকুয়েশন গুলো কি কি? আমরা কন্টিনিউটি ইকুয়েশনের কথা বলেছি। কন্টিনিউটি ইকুয়েশন এটা কোথায় ব্যবহার হবে? হাইড্রোলজিক রাউটিং এ ব্যবহার হবে। তাহলে কন্টিনিউটি ইকুয়েশনের ভেতরে ইনপুট এবং ইনফ্লো এবং আউটফ্লোর ভেতরে যে ডিফারেন্সের প্রেক্ষিতে আমরা স্টোরেজ পাবো বা কতখানি রিজার্ভ করা যাবে ডেল্টা এস বাই ডেল্টা টি দিয়ে সেই অংশটুকু পাবো। এখন এই ডেল্টা এস এবং ডেল্টা টি এর সাপেক্ষে যে অংশটুকু আমরা আনমিউট করো। তাহলে ডেল্টা টি এবং দিয়ে আমরা প্রকাশ করব ছোট্ট একটা সময়। সেই ছোট্ট সময়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ছোট্ট সময়টাকে আমরা ব্যাখ্যা করতে পারি হচ্ছে আমাদের ডেল্টা টি দিয়ে, এবং এই ছোট সময়ের ভেতরে দেখা যাবে যে কতটুকু ইনফ্লো হচ্ছে এবং কতটুকু আউটফ্লো হচ্ছে। ইনফ্লো এবং আউটফ্লোর ভেতরে আমরা হচ্ছে ডেল্টা এস বা স্টোরেজের সেই অংশটুকু আমরা ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারবো। ম্যাম কিউটা কি আউটফ্লো এখানে? আউটফ্লোর জন্য হবে। তাহলে শরীফ, রোল নাম্বার 99, বলতো এই ডেল্টা এস দিয়ে আমরা কি বোঝাচ্ছিলাম? শরীফ কি শুনতে পাচ্ছ? রোল 99। শরীফের ফোন নাম্বার কারোর কাছে থাকলে একটু ওকে জানাও তো, ও বোধহয় শুনতে পাচ্ছে না। তাহলে আমরা সেকশন 1 এবং সেকশন 2 এর যদি আমরা যে টাইম ইন্টারভ্যাল আছে সেই টাইম ইন্টারভ্যালের ভেতরে দেখতে চাই, তাহলে স্টোরেজ দুটোর ভেতরে যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা নিয়ে কাজ করব। হ্যালো, তাহলে ডেল্টা এস এবং এস টু এবং ডেল্টা এস ওয়ান এই দুটোর ভেতরে আমরা যে অংশটুকুর মধ্যে আছি সেই সময়ের প্রেক্ষিতে, তাহলে তুমি যখন চ্যানেলের ক্রস সেকশন বরাবর যাবে, ঠিক ক্রস সেকশন বরাবর যদি তুমি সেকশন 1 এবং সেকশন 2 কে মার্ক করতে পারো, এই সময়টাকে যদি ডেল্টা টি দিয়ে প্রকাশ করো, তাহলে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই ইকুয়েশনটা নতুন করে কোনো ইকুয়েশন তৈরি করিনি, আমরা কন্টিনিউটি ইকুয়েশন ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়াল টু স্টোরেজ। একটা নির্দিষ্ট সময় ডেল্টা টি বা ডিটি দিয়ে প্রকাশ করা যায়, সেই টাইম ইন্টারভ্যালের ভেতরে আমরা এই স্টোরেজটুকু পাবো। তাহলে 1 এবং 2 সাফিক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং টাইম। এটা বেসিক ইকুয়েশন। বেসিক ইকুয়েশনের উপরে ভিত্তি করে হাইড্রোলজিক্যাল স্টোরেজ রাউটিং, আমরা আসলে এই কোর্সের ভেতরে হাইড্রোলজিক্যাল রাউটিং নিয়েই পড়বো। হাইড্রোলিক রাউটিং পড়া হবে না। রিজার্ভার রাউটিং কিছুটা কভারেজ দেওয়া হবে, চ্যানেল রাউটিংও কভারেজ দেওয়া হবে। হাইড্রোলিক রাউটিং বা সেন্ট ভেনান্ট ইকুয়েশন নিয়ে আমরা আসলে এখানে পড়ার সুযোগ নেই, এবং তোমাদের ভেতরে যে কাজ করার সুযোগ নেই এটা ভাবার কোনো কারণ নেই, অনেকেই হয়তো কাজ করতে পারবে। তাদের জন্য এটা আমি একটু সাজেশন দিব যে সেন্ট ভেনান্ট ইকুয়েশন দিয়ে খুব চমৎকার ভাবে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা ভেন্টি চাওয়ার বইতে পাওয়া যাবে। তাহলে আমরা লেভেল পুল রাউটিং একটা পদ্ধতি আছে। লেভেল পুল রাউটিংটা সাধারণত আমি যেটা করি, এটা আমি আসলে ক্লাসে শুধু বলে দেই যে স্পিলওয়ের যে ইকুয়েশনটা আছে সেই স্পিলওয়ের ইকুয়েশনটা ব্যবহার হবে। স্পিলওয়ের জন্য ইকুয়েশন কি তোমাদের মনে আছে? যেটা আমরা কিউ ইকুয়াল টু 2/3 সিডি √2g LEH এর পাওয়ার 3/2 দিয়ে আমরা করতাম। এটা স্পিলওয়ের ইকুয়েশন হিসাবেই আমরা আমাদের স্পিলওয়ে পড়েছি, লেভেল 3তেই পড়েছি, 362 তে। সেশনালে এই কাজটা করার প্রয়োজন হবে।
তো তোমাদের ক্ষেত্রে সেই ইকুয়েশনটাকে এখানে ব্যবহার করা হবে কিউ এর মান বের করার জন্য। তাহলে কিউ এর মান তোমার যখন বের হয়ে যাবে তখন তুমি কিন্তু একটা একটা বিষয় একটু ক্লিয়ারলি তোমরা এখন থেকেই তো মনে রাখবে। সেটা হচ্ছে যে আমরা যখন আহ, যখন একটা নদীকে আহ, নদীর পুরো সেকশনটাকে কিন্তু আমরা একবারই প্রকাশ করতে পারি না। তাহলে এটাকে আমরা কি করি, ভাগ ভাগ করে যখন ক্যালকুলেট করে থাকি তখন এটার আপ স্ট্রিমটাকে আমরা আইডেন্টিফাই করি, কোথা থেকে পানিটা আসছে, এবং ডাউন স্ট্রিমটাকেও আইডেন্টিফাই করি। এই দুটো স্ট্রিমের মাঝখানে আমরা যে জিনিসটা চেষ্টা করি আম, আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেই ইনফরমেশনটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি হচ্ছে তোমার পুরো বিষয়টাকে রাউটিং করার কথা বলছি। তাহলে ইনফ্লো যাচ্ছি, আউটফ্লো জানছি, তাহলে আপ স্ট্রিম ভ্যালু জানছি, ডাউন স্ট্রিম ভ্যালু জানছি, দুটোর ভেতর থেকে আমরা বুঝবো ওই চ্যানেলটুকু কতটুকু কতখানি পানি স্টোর করতে পারে। তাহলে লেভেল পুল রাউটিং এর ক্ষেত্রে আমার স্পিলওয়ের ইকুয়েশনটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং মডিফাইড পলস মেথড, যেটা মডিফাইড পলস মেথডের ক্ষেত্রে আমরা বেশি প্রায়োরিটি দিব। আমাদের পুরো ক্লাসের ভিতরে আমরা কয়েকটা মেথডকে নিয়ে এক্সারসাইজও করবো যে কিভাবে কাজ করে। এর ভিতরে মডিফাইড পলস মেথড আছে। মডিফাইড পলস মেথডের মধ্যে আমরা ইনফ্লো এবং আউটফ্লো দুটোর ভেতরে একটা সংশ্লেষ ঘটাবো। তাহলে তোমাদের খাতার ভেতরে যদি এই ইকুয়েশনটা থাকে, প্রথম ইকুয়েশনটা আমরা বেসিক যে ইকুয়েশনটার কথা বলছি, ইনফ্লো মাইনাস আউটফ্লো স্টোরেজ ওভার টাইম, এটাকে আমরা একটা ছোট টাইম ইন্টারভেল যেটাকে ডেল্টা টি দিয়ে প্রকাশ করছি, সেই ডেল্টা টি দিয়ে ইনফ্লো দুটোর অ্যাভারেজ এবং আউটফ্লো দুটোর অ্যাভারেজকে সাথে স্টোরেজ দুটো সময় যতটুকু স্টোরেজ হচ্ছে একটা ক্রস সেকশনে, যেমন S1 সেকশন 1 এ, S2 সেকশন 2 তে, এই দুটোর ডিফারেন্সটা আমরা বের করছি। তাহলে মডিফাইড পলস মেথডের ক্ষেত্রে আমরা ওই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব, ওই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব ইনফ্লো এবং আউটফ্লো এর সাথে। তাহলে আমাদের S1 যেখানে ছিল এবং S2 যেখানে আছে, এই দুটোর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ওই আমি আবার প্রিভিয়াস স্লাইডে দেখাচ্ছি। প্রিভিয়াস স্লাইডে S1 এবং S2, তাহলে S1 কে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, S2 এখানেই থাকবে। তাহলে সেভাবে যদি আমরা ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করি, মডিফাইড পলসের মেথডের এই ইকুয়েশনটা আমাদের খাতায় একটু লিখে রাখতে হবে, কারণ আমি আসলে স্লাইড চেঞ্জ করলে তোমাদের কাছ থেকে ফিডব্যাকের প্রয়োজন হবে। তাহলে ইনফ্লো I1 প্লাস I2 বাই 2। ম্যাডাম 2টা কিভাবে আসছে এটা বুঝি নাই। কোন পাশে? এখান থেকে আসলে ম্যাডাম এই 2টা কিভাবে? আচ্ছা, সেটা কে করছো? আমি স্ক্রিনটা শর্ট করে দিয়েছি তো। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো সবাই এগ্রি করি যে আমরা আসলে আমাদের রোল নাম্বার দিয়ে ঢুকবো, তাই না? রোল নাম্বার বাদ দিয়ে ঢোকার চেষ্টা করলে এটা কঠিন হয়ে যায়, ক্লাসের মধ্যে তখন আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। কোশ্চেনটা কি করছো? ম্যাডাম আমি রোল 36 শাফকাত। 36, এটা একটু খেয়াল করে দেখো। আমরা যখন দুটো বলছিলাম, একটা সেকশন 1 সেকশন 2, হ্যাঁ, তাহলে আমরা স্টার্টিং এবং এন্ডিং টাইমের ভেতরে কতটুকু পরিমাণে ফ্লো যাচ্ছে সেইটাকে আমরা বের করতে চাই। তাহলে সেকশন 1 এবং সেকশন 2 এর ভিতরে যতটুকু ইনফ্লো যাচ্ছে সেইটাকে আমরা অ্যাভারেজ করছি, ইনফ্লো দুটোকে অ্যাভারেজ করছি, আউটফ্লো দুটোকে অ্যাভারেজ করছি। এইটা এভাবে দুটো নিচে যখন 2 এসেছে, আমি এটাকে রিঅ্যারেঞ্জ যখন করতে গেছি তখন এই অংশটুকুই ওই Q2/2, কিউ সাফিক্স 2 আউটফ্লো সাফিক্স যেটা 2 দিয়ে প্রকাশ করা হয়ে গেছে, ওটা হচ্ছে অ্যাভারেজ হিসাবে আছে। আর এস এর নিচে কিন্তু কোনো 2 ছিল না, আমার ইনফ্লোর নিচে 2 ছিল, আউটফ্লোর নিচে 2 আছে।
সাক্ষাতের এই কোশ্চেনটা, এটা কিন্তু সবার জন্য একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ আমরা এই ইকুয়েশন নিয়ে যখন প্রবলেম সলভ করব, আমি দেখেছি এটা একটা কমন প্রবলেম হয়ে যায় যে আমরা ডিভাইডেড বাই 2 করতে অনেকে ভুলে যাই, যার কারণে রাউটিংটা করা কঠিন হয়ে যায়। তাহলে মডিফাইড ফলস মেথডে ইনফ্লো এবং আউটফ্লোর যে ভ্যালুগুলো ছিল, এখন খেয়াল করে দেখো স্টোরেজ 1 সে লেফট হ্যান্ড সাইডে চলে এসেছে, স্টোরেজ 2 সে রাইট হ্যান্ড সাইডে চলে গেছে। আচ্ছা, এই স্টেপ গুলো আমি আসলে একটু চিন্তা করছিলাম যে এই স্টেপ গুলো কিভাবে তোমাদের সাথে শেয়ার করা যায়। বেস্ট হচ্ছে আমি এটা বোধহয় এই পেজটা আমি তোমাদের ক্লাসরুমের গ্রুপে তুলে দিই, হ্যাঁ? তাহলে তোমরা এই অংশটুকুকে একটু ফলো করে করে আমার সাথে যাতে যেতে পারো। আমাদের এখানে টোটাল 6টা স্টেপ আছে, এই স্টেপটাকে আমি জানিয়ে নিব। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম আমি আসলে মানে ওই ইকুয়েশনটা বুঝতেছিলাম না, বলতে আমি বলতে চাচ্ছিলাম যে ম্যাডাম এখানে আসলে এসটা অ্যাভারেজ হলো না কেন, বা আসলে এটা কিভাবে মানে শুধু এস থাকলো? আচ্ছা, শুধু স্টোরেজের ক্ষেত্রে না, এটা তুমি বুঝতে পারোনি, কথাটা ঠিক না, আবার বলো। শুধু এস থাকবে না, তুমি ইনফ্লো এবং আউটফ্লো যখন বিয়োগ দিচ্ছ তখন তো একটা এস থাকছে, তাই না? তাহলে 1 নম্বর সেকশনের জন্য চিন্তা করো, ইনফ্লো এবং আউটফ্লোর জন্য একটা এস থাকছে, আবার 2 নম্বর সেকশনের জন্য ইনফ্লো এবং আউটফ্লোর জন্য একটা এস থাকছে, দুটো এস থাকছে না তো কোথাও, ঠিক আছে? আমি মনে হয় মানে তোমার ভয়েস শুনে মনে হচ্ছে এখনো ব্যাপারটা ক্লিয়ার করতে পারি নাই। আমি মনে করছি আজকে ক্লাস শেষ নাগাদ তোমার এটা ক্লিয়ার করে দিব। আমার সাথে সাথে তোমরা তোমাদের গুগল ক্লাসরুমে আমি যে ফাইলটা অ্যাড করে দিয়েছি সেটা একটু দেখবে। এটা হচ্ছে আমাদের মডিফাইড ফলস মেথডের জন্য যে স্টেপগুলো আমার প্রয়োজন হবে, হ্যাঁ? মডিফাইড ফলস মেথডের এই স্টেপগুলো আমি গুগল ক্লাসরুমে একটা পিডিএফ আকারে দিয়েছি, আমাকে মাঝে মাঝে এখান থেকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, প্রথম যে স্টেপটা সাক্ষাৎ খেয়াল করে দেখো যে আমরা এখানে বের করতে চাই কি, আমরা আসলে ইনফ্লো ভ্যালুটার প্রেক্ষিতে আউটফ্লো বের করতে চাই। এবং নদীর ক্ষেত্রে উপরে ভেলোসিটি বেশি থাকবে নাকি নিচে ভেলোসিটি বেশি থাকবে? ম্যাডাম নিচে ভেলোসিটি বেশি থাকবে ডাউনস্ট্রিমে। আর উপরে? ম্যাডাম উপরে তো ভেলোসিটি কমই থাকার কথা আর কি, কজ ম্যাডাম এটা স্লোপ দিয়ে যখন নিচে নামবে তখন তো ভেলোসিটিটা বেড়ে যাবে, মানে কি বলে এটা। অন্য কেউ কি সাপ্লিমেন্ট করবে? তোহা কি শুনতে পাচ্ছ? 69 জি ম্যাম। ভেলোসিটি উপরে বেশি থাকবে না নিচে বেশি থাকবে? ম্যাম এটা স্লোপের উপর ডিপেন্ড করে, যে মাইল্ড স্লোপ নাকি স্টিপ স্লোপ এগুলোর উপর, মানে যদি সেটা স্টিপ স্লোপ হয়। মাইল্ড স্লোপের ক্ষেত্রে উপরে ভেলোসিটি বেশি থাকবে নাকি নিচে ভেলোসিটি বেশি থাকবে? ম্যাম উপরে কম থাকবে, নিচে বেশি থাকবে। তোমাদের ওপেন চ্যানেল ফ্লো ক্লাস কি আমি পড়িয়েছি? এই কথা বললে তো লোকজন আমাকে জিজ্ঞাসা করবে। এটা একটা মাইল্ড স্লোপ হোক স্টিপ স্লোপ হোক, সেক্ষেত্রে নদীতে আসলে তাহলে তো পাম্প দিয়ে উপর থেকে নিচ থেকে উপরে পানি পাঠাতে হবে। নিচে যদি ভেলোসিটি বেশি থাকে, উপরে যদি ভেলোসিটি কম থাকে, পাম্প দিয়ে পাঠাতে হবে না? তোমাদের কাছে এটা কেন মনে হচ্ছে যে নিচে ডাউন স্ট্রিমে ভেলোসিটি বেশি থাকবে, ডাউন স্ট্রিমে ভেলোসিটি বেশি থাকবে না? ডাউন স্ট্রিমে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটার ডেপথ বেশি থাকবে।
এখন তোমরা চিন্তা করো, আমরা যখন ওই যে টিল্টিং ফিল্ম নিয়ে কাজ করেছিলাম, তখন আমরা টিল্টিং ফিল্মটাকে বিভিন্ন রকম বিভিন্ন স্কেলে, তোমরা তো 362 সেশনাল করে গেছো, তোমরা কি 362 সেশনাল করে গিয়েছো? ম্যাম ফুল করতে পারিনি। আচ্ছা, 362 তোমাকে তো এই সিরিজটা, তাই না? আচ্ছা, তোমরা 362 করোনি, তোমরা তাহলে হচ্ছে এই নীল ট্যাঙ্কে কাজ করেছো। তাহলে আমাদের হচ্ছে নদীর ক্ষেত্রে আমরা আপ স্ট্রিমে ভেলোসিটি বেশি পাচ্ছি, আর সেক্ষেত্রে ওয়াটার লেভেল কম হতে পারে, কম হবে। ডাউন স্ট্রিমে ভেলোসিটি কম এবং আমাদের ওয়াটার লেভেলের পরিমাণ বেশি। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবং এখানে পানি উপর থেকে নিচে আসার ক্ষেত্রে আমাদেরকে আমরা সাধারণত যে তথ্যটা কালেক্ট করে থাকি সেটা হচ্ছে যে উপরে ফ্লোর পরিমাণ কত বা ডিসচার্জের ভ্যালু কত, এবং ডিসচার্জ সেটাকে প্রকাশ করা হচ্ছে কিউ দিয়ে। এখানে আই দিয়েও যখন বলা হচ্ছে আই এর মানটাও বের করব আমরা, আই মানেও হচ্ছে ফ্লো এবং আই এর মানটাও আমাদের ম্যানিক্সের ইকুয়েশন দিয়েই বের করা যাবে। তাহলে আমাদের কাছে স্টোরেজ এলিভেশন এবং ডিসচার্জ এলিভেশনের ডাটাগুলোকে জেনে আমরা একটা কার্ভ তৈরি করব, এবং সেখানে কার্ভটা তৈরি করার ক্ষেত্রে আমাকে ডেল্টা টি বা একটা সময়ের ইন্টারভেল জেনে নিতে হবে, যেটা 20 থেকে 40% সময় থাকবে ইনফ্লো হাইড্রোগ্রাফ। তাহলে যে কোনো চ্যানেলের জন্য প্রথমে আমরা ইনফ্লো হাইড্রোগ্রাফ বা আই এর মানটা জেনে নিব, এবং আই এর মানটা হচ্ছে ফ্লো। তাহলে I1 সেই সেকশন 1 যদি আমরা প্রথম যে ইন্টারভেল দিয়ে আমরা কাজ করছি, এবং ইন্টারভেল 1 সাফিক্স দিয়ে বোঝা যাচ্ছে যে তার সেকশনটা আমরা সেকশন 1, সেকশন 2, আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম এভাবেই আমরা প্রকাশ করব। আমাদের কাছে দ্বিতীয় যে অংশ, প্রথম অংশটা থেকে আমাদের যখন এই ভ্যালুগুলো আমাদের জানা থাকবে, তখন আমরা তখন আমরা একই প্লটের ভেতরে আউটফ্লো, ডিসচার্জ এবং এলিভেশনকে ড্র করতে পারবো। তাহলে প্রথমে আমাদের জানা আছে কি স্টোরেজ এলিভেশন এবং ডিসচার্জ এলিভেশন ডাটা, এগুলো দিয়ে আমরা একটা ক্রস সেকশনে আর আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে প্রথমে একটা কার্ভ ড্র করব। সেই কার্ভের ভেতরে এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2 এটা থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে একই প্লটের উপরে আমরা আউটফ্লো, ডিসচার্জ এবং এলিভেশনকে নিয়ে কাজ করব। খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটা স্টেজে এলিভেশনকে প্রায়োরিটি দিচ্ছি। এটা আমাদের ক্যালকুলেশনের জন্য সুবিধা, এবং তুমি যখন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, তখন মোটামুটি জুলাই আগস্ট মাসে যখন খবর শুনে সবসময় কিন্তু শুনবে যে বিপদ সীমার 2 সেন্টিমিটার উপর থেকে পানি যাচ্ছে। আমরা সাধারণ মানুষরা পানির ডেপথ দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে ওখানকার ইনফরমেশনটাকে আমরা ডেপথ দিয়ে প্রকাশ করলে এটা সবার জন্য বোধগম্য হয়। তাহলে স্টোরেজ, এলিভেশন এবং আউটফ্লো এটাকে আমরা প্রথমেই রাউটিং এর জন্য ব্যবহার করব, এবং প্রথম ইন্টারভেলের জন্য ডেল্টা টি কে ডিফাইন করলাম। ডেল্টা টি কে ব্যবহার করে আমরা I1 প্লাস I2 বাই 2 ইন্টু ডেল্টা টি, এটা আমরা জানি, সেই জানা ভ্যালুটাকে দিলাম। আমরা কোনটা জানি না, আমরা জানি না হচ্ছে 2 নাম্বার সেকশনে স্টোরেজ কতটুকু হলো এবং 2 নাম্বার সেকশনে আউটফ্লো কতটুকু হলো। আমাদের কাছে সারফেস ওয়াটার এলিভেশনটা বের করতে হবে। সারফেস ওয়াটার এলিভেশনটাকে আমরা 1 নাম্বার যে স্টেপ থেকে, তাহলে খেয়াল করে দেখি সারফেস ওয়াটার এলিভেশন 1 নাম্বার স্টেপে আমরা একটা বলেছি স্টোরেজ সম্পর্কে, কিন্তু কোনো সাফিক্স দেয়নি। আমরা 2 নম্বরে এবারে কি আমরা বলতে চাই যে আউটফ্লো ডিসচার্জের পরিমাণ কতটুকু হবে। আমরা Q2 ইন্টু ডেল্টা টি এটাকে আমরা বিয়োগ করব। এটাকে বিয়োগ করার পরে আমাদের প্রথম যে ট্রায়ালটা হবে, সেই প্রথম ট্রায়াল থেকে আমরা বের করতে পারবো
এস মাইনাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2। এটা 1 নাম্বার ট্রায়ালের জন্য পারবো। এই প্রসেসটা রিপিট হতে থাকবে। তোমাদের ক্লাসরুমে আমি এই শীটটা শেয়ার করেছি। আমি আসলে এখন একটা প্রবলেম সলভ করবো। আমার মনে হয় ভালো হতো এই ডাটাটাও তোমাদের সাথে শেয়ার করলে। তাহলে একটা রিজার্ভার আছে, রিজার্ভারের এলিভেশন আমাদের জানিয়ে দেওয়া আছে, ডিসচার্জের পরিমাণ জানিয়ে দেওয়া আছে, স্টোরেজের পরিমাণ জানিয়ে দেওয়া আছে। এখন স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি যে যে ভ্যালুটা আছে উপরে কিন্তু 10⁶ দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এলিভেশন 100-তে গিয়ে দেখা যাচ্ছে তাই সেখানে স্টোরেজ আছে, কিন্তু সেখান থেকে কোনো আউটফ্লো নেই বা Q1 এর কোনো ভ্যালু আমরা ওখানে দেখতে পাচ্ছি না। এরকম করে 130 পর্যন্ত আছে। আমাদের কাছে বলে দেওয়া আছে যে রিজার্ভারের যে লেভেলটা আছে সেই লেভেলটা 100.50 মিটার। সেই লেভেলটাতে রিজার্ভার যে লেভেল ওখানে ডিফাইন করা আছে এবং একটা ফ্ল্যাট হাইড্রোগ্রাফ যেটা রিজার্ভারে এন্ট্রি করছে। তাহলে ডিসচার্জের পরিমাণ সময়ের সাপেক্ষে দেখা যাচ্ছে যে 0-6 এরকম ইন্টারভেল 6 ঘন্টা পর পরই দেওয়া আছে, 36, 42, 48 মোটামুটি 6 ঘন্টা পর পরই দেওয়া আছে, তাই না? তার সাথে আবার ডিসচার্জের ভ্যালু গুলো দেওয়া আছে। সেই ডিসচার্জ 10, 20 এভাবে করে। আবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে যে সে বাড়তে বাড়তে 80 পর্যন্ত সময় যখন 18 ঘন্টা তখন 80 পর্যন্ত উঠেছিল, কিন্তু সে গিয়া তার আউটফ্লো মানে লাস্টের দিকে 72 ঘন্টায় 11 এসেছে। তার মানে আগের মতো সেই 10 থেকে শুরু করেছিল, 11 এসে শেষ হয়েছে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে রাউট করতে হবে। রাউট করার ক্ষেত্রে আমার কিছু জিনিস সেখান থেকে বের করতে হবে। 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আউটফ্লো হাইড্রোগ্রাফটা বের করতে হবে। আউটফ্লো হাইড্রোগ্রাফ যদি বের করতে হয় তাহলে আমাদেরকে ওই স্টেপগুলো মডিফাইড পলস মেথডের সেই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। 2 নাম্বার হচ্ছে রিজার্ভারের এলিভেশন এবং টাইমের সাথে কার্ভগুলোকে এলিভেশন ভার্সেস টাইম কার্ভ, এই ফ্লো প্যাসেজের জন্য এলিভেশন এবং টাইমের কার্ভটা প্রডিউস করতে হবে। তাহলে আমাদের কাছে কি কি আছে? স্টোরেজ আছে, আউটফ্লো আছে এবং বলে দেওয়া আছে রিজার্ভারের লেভেল 100.50। তাহলে 100.50 হচ্ছে রিজার্ভারের লেভেল, যেখান থেকে আমরা আউটফ্লো পেয়েছি 10 মিটার কিউব পার সেকেন্ড। আমি আসলে এক্সেল শিটে প্রবলেমটা সলভ করব। তোমাদের সাথে এই ডাটা শিটটা আমি এখন ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ডাটা শিট থেকে তোমরা এটা করতে পারো যে ডাটাগুলো কপি করে আমার সাথে সাথে এক্সেলেও কাজ করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। তবে এক্সেলে আসলে তোমরা মানে একবার আমার সাথে সাথে মিলিয়ে দেখতে পারো। তবে এক্সামের ক্ষেত্রে আসলে নিজে হাতে করতে হবে, এক্সেলে করার সুযোগটা হবে না। তাহলে এখানে আমাদের কাছে এলিভেশনের ভ্যালু, স্টোরেজের ভ্যালু আছে। আমরা আসলে যেটা বুঝতে পারছি যে আমাদের যে ডাটা আছে সেই ডাটার প্রেক্ষিতে আমরা 6 ঘন্টাকে যদি ডিফাইন করে নেই সেটাই আমাদের জন্য বেস্ট হবে। তোমরা কি আমার এক্সেল শিট দেখতে পাচ্ছ নাকি পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ? পাওয়ার পয়েন্ট। এখন কি এক্সেল শিটে দেখা যাচ্ছে? না ম্যাম। আচ্ছা,
এক্সেল শিটের ভিতরে আমি ওই ডাটাটা নিয়ে আসলাম। আমার এলিভেশনের ডাটা আছে, তাহলে এলিভেশন, আমাদের এই এলিভেশনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের রিজার্ভারের লেভেলটা আছে, এটাকে আমরা মার্ক করে নিচ্ছি। তাহলে আমাদের কাছে এখন আমাদের যে স্টেপ আছে সেই স্টেপে বলে দেওয়া আছে যে আমরা একটা গ্রাফ ড্র করব, তাই তো? কিউ ভার্সেস এলিভেশন একটা গ্রাফ ড্র করব। তাহলে আমাদের কাছে যে এলিভেশন গুলো আছে সেই এলিভেশনের ডাটা গুলোকে আমরা স্টেপ 1 এর মতো করে স্টেপ 1 এ যেটা বলে দেওয়া আছে সেই এলিভেশনের ডাটা গুলো আমরা একটু নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা নিচ্ছি হচ্ছে এলিভেশনের ডাটা। এলিভেশনের ডাটার পরে আমার কাছে হচ্ছে ডিসচার্জের ডাটা প্রয়োজন। আউটফ্লো যে ডিসচার্জের ভ্যালু সেই ভ্যালুটা আমরা নিচ্ছি। তাহলে আউটফ্লো ডিসচার্জের ভ্যালুটা ওকে। তাহলে আমরা যখন ডেল্টা টি বলবো, ডেল্টা টি সমান সমান ডেল্টা স্মল টি সমান সমান আমরা এখানে 6 আওয়ার্স লিখছি, ঠিক আছে? 6 আওয়ার্স লিখছি। তাহলে আমাদের একটা ক্যালকুলেশনের সুবিধার জন্য 6 ঘন্টা সমান আসলে কতটুকু সেকেন্ড? 6 ঘন্টা সমান কত সেকেন্ড? ম্যাম 21,600 সেকেন্ড। এটাকে আমরা আরেকটু ইয়ে করে নেব, 10⁻⁻6 হিসাবে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে নিব, ঠিক আছে? তাহলে এই সেকেন্ডে 10⁻6 আর কি। এটা সাধারণত তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি যেহেতু ওখানে আউটফ্লো যেটা আছে, স্টোরেজ যেখানে আছে 10⁻6 হিসেবে বলে দেওয়া আছে, তো সেই জন্য সুবিধা হয়। এটা নট নেসেসারি তোমাকে 10⁻6 হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এস প্লাস ডেল্টা এস, এই কথাটা এখানে লিখে নিব। বারবার এখানে চলে আসে এস কিউ ইন্টু ডেল্টা টি, তাই না? কিউ এটা খুব ছোট হয়ে যাচ্ছে, ডেল্টা টি বাই 2। আচ্ছা, এর ইউনিট কত হবে? এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2, তার ইউনিট হিসেবে হবে হচ্ছে ম্যাম মিটার কিউব। মিলিয়ন মিটার কিউব।
এভাবে আমরা এটাকে প্রকাশ করব। তাহলে এস এস এর ভ্যালু আমাদের কাছে জানা আছে, স্টোরেজের ভ্যালু আমাদের কাছে জানা আছে, তাই না? ইনটু ডেল্টা টি বাই কিউ ইনটু ডেল্টা টু। তাহলে আমরা প্রথমেই এখানে যে ভ্যালুটা নিয়ে আসবো সেই ভ্যালুটা হচ্ছে যে আমাদের কাছে প্রথম যে টাইম ইন্টারভ্যালটা হবে সেই টাইম ইন্টারভ্যাল তো 0 হয়ে যাচ্ছে, তাই না? সেই টাইম ইন্টারভ্যাল হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টার ক্ষেত্রে যখন এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি, তাহলে এখানে আমার কিউ এর মানটা আসলে 0 আছে। তাহলে ইকুয়েশন আমি এখানে যদি এভাবেই লিখি, এস প্লাস দুইটা ব্র্যাকেট দিলাম আমি, আমি জানি না এটাকে আসলে কিভাবে সেটেল করতে হয়। উপরে চলে এস প্লাস আমরা হচ্ছে এটাকে নিচ্ছি কিউ ডেল্টা ডিভাইডেড বাই 3.35 এভাবেই আসছে। আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে এখানে হচ্ছে 10 to the power, তোমরা জাকির ভাই ক্লাস নিচ্ছে? ম্যাডাম ওই যে আপনার মনে ইন্টারনাল এক্সটার্নাল মার্ক বাকি আছে? ইন্টারনাল এক্সটার্নাল মার্কস কোনটাই বাকি নাই, যেটা আছে তাহলে আমাদের কাছে এখানে প্রথম একটা বিষয় খুব কেয়ারফুলি দিতে হবে যে আমাদের এখানে 10 to the power 6 হিসাবে এটা আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের হয় এখানে 10 to the power 6 অ্যাড করে নিতে হবে, দুটোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে আমি যে কাজটা করব, দুটোকে একই সাথে করে নেব। তাহলে ডেল্টা টিটাকে আমি কারোর কাছে কি কনফিউশন হলে সেটা এখন ক্লিয়ার করে নেওয়া ভালো। আমি কেন এটাকে 10 to the power 6 এ ভাগ করে নিলাম, এর ইউনিট স্টিল 10 to the power 6 এ আছে, কিন্তু যেহেতু এই স্টোরেজটা লেখার সময় 10 to the power 6 আলাদা করে লিখে দেওয়া হয়েছে, সেই জন্য এই দুটোকে একই ইউনিটে নিয়ে আসা হলো। তাহলে আমরা বাকিগুলোর জন্য একই কাজ করতে থাকবো। জাকির ভাই, ম্যাডাম ভুল আছে নাকি ওমর ইমাম স্যারের সাথে?
আমরা হচ্ছে এখানে 3.35 হচ্ছে, যেহেতু আমার ওই ভ্যালুটা 0 আছে। আচ্ছা, এখন আমাদের জন্য কি হবে ইকুয়েশনের ক্ষেত্রে, আমি এটাকে প্রথমে ধরেছি 0। আচ্ছা, দ্বিতীয় যে ইকুয়েশন সেক্ষেত্রে এটা হচ্ছে d3। ওকে, স্টোরেজ d3 হচ্ছে 3 পয়েন্ট, বা এটা প্রত্যেকটার জন্য আলাদাভাবে বোধহয় নেওয়াটা ভালো হবে। তাহলে স্টোরেজ প্রথমে হচ্ছে স্টোরেজ, এটা 3 নাম্বারটাই কত হচ্ছে 3.47, তাই তো? d3 আসলে 10 নিচ্ছে কেন, তাহলে এই ক্ষেত্রের জন্য আমাদের কি হবে, প্রথমে হবে স্টোরেজ যেটা আছে, প্রথম স্টোরেজ যেটা ছিল, দ্বিতীয় স্টোরেজ প্লাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2 হচ্ছে আমাদের কাছে 10 ইন্টু ডেল্টা টি বাই 2। পুরো জিনিসটার জন্য এখানে একটু আমি তোমাদের সাথে ক্লিয়ার করি, এখানে এসে আমার ওই দুটোকে ইউনাইটেড করা দরকার ছিল। আর এক্সপ্রেশন আলামিন বলো। ম্যাডাম, হ্যাঁ বলো। আমার দেখে না বললো যে আপনি যদি যান তাহলে আর কি আমাদের জায়গায় নিয়ে আসবো। তুমি অফিসে যাও বলছি। আচ্ছা ঠিক আছে। 3.53, তাহলে এখানে আমার মতো করে যদি আমি বাকিগুলো করার ট্রাই করি, না সে আসলে রেসপন্স করবে না। এটা হচ্ছে সি, তাহলে এটা 4 হয়ে যাবে, D4 হচ্ছে D এর ক্ষেত্রে আমাকে কি বলতে পারো পরের ভ্যালুটা কত হবে? স্টোরেজ হচ্ছে 26, ম্যাম পরেরটা হচ্ছে 4.161 ইনটু ডেল্টা টি, হ্যাঁ, বাই 2। স্টোরেজের সাথে আমরা হচ্ছে আউটফ্লো ইনটু ডেল্টা টি করেছি, তাই তো? ইকুয়েশন লেখায় ওকে 4.16। একইভাবে আমরা বাকিগুলোতে আমি জাস্ট টাইপ করে দিচ্ছি আমার ইকুয়েশন গুলোতে টাইম না নিয়ে। তারপরটা কত আসছে 5.66 এর পরে 6.46, 6.78 এবং 7.26। এই পোর্শনটুকুতে কন্ট্যাক্ট বাড়িয়ে ওকে। তাহলে এখানে আমার কাছে যতটুকু অংশ আছে যে কিউ ভার্সেস এলিভেশন, এবং এই অংশটুকু নিয়ে আমি একটা কার্ভ ড্র করবো, একটা গ্রাফ ড্র করবো যেখানে কিউ থাকবে
এবং এলিভেশন থাকবে এবং এস ডেল্টা কিউ, এটা দিয়ে আমরা একটা কার্ভ ড্র করব। এই কার্ভের ক্ষেত্রে আমার কাছে কি কি অংশ থাকবে, তাহলে এই কার্ভের ক্ষেত্রে একটু খেয়াল করি যে আমরা এক্স এক্সিস এ কোনটা দিব, ওয়াই এক্সিস এ কোনটা দিব। আমি তোমাদের সাথে যখন ওই টার্মগুলো সেট করেছিলাম তখন আসলে এই কার্ভের নরমাল যে প্রোফাইলটা সেটা আসলে আমার দেওয়া হয়নি, ওই এক শীটের একটা পেজের ভিতরে সব ঢোকানোর জন্য। তাহলে এখানে যে কার্ভটা আমরা দেখছি, এই কার্ভের ভিতরে এই ধরনের একটা যদি দেই, তাহলে এখানে আমাদের কাছে ডাটা সিলেকশন করে আমরা প্রথমে এক্স এক্সিস বরাবর দিব হচ্ছে কিউ এর মানটা, এক্স এক্সিস আমরা কিউ এর মানটা দিচ্ছি এবং ওয়াই এক্সিস বরাবর আমরা এলিভেশন গুলো দিচ্ছি। ইয়াসিন, ক্লাস বাদ দিয়ে কোথায় যাও? রোল 126, ক্লাস বাদ দিয়ে কোথায় যাচ্ছ? তাহলে প্রথমে আমরা কিউ ভার্সেস এলিভেশন যেটা সেই লাইনটা ড্র করলাম এবং আমরা আরেকটা কাজ করব, আমাদের আরেকটা লাইন দরকার, সেটা এক্স এক্সিস বরাবর হচ্ছে স্টোরেজের এই অংশটুকু নিচ্ছি, ওয়াই এক্সিস বরাবর আমরা এলিভেশনের ভ্যালুটা নিচ্ছি। এখানে ওই কথাগুলো লেখা আমি জানি না কতক্ষণ হবে, এস প্লাস তাহলে দুটো সিরিজের যখন আমরা ড্র করছি, দুটো সিরিজের ভেতরে রিলেশনটা কতখানি হলো সেই অংশটুকুতে আমরা প্রথমে কিউ ভার্সেস এলিভেশন করব এবং এস প্লাস কিউ ভার্সেস আমরা এই ভ্যালুটা দিয়ে এলিভেশনটা গ্রাফ আকারে প্রকাশ করব। আমাদের কাছে এর পরপরই যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের এই অংশটা ছিল 130 পর্যন্ত, তার প্রেক্ষিতে আসছে 7.26। আমি অবশ্য এখানে যখন করেছি তখন এই 7.26 দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটাতে রাউন্ড অফ করা হয়েছে। ওকে, নেক্সট কাজ হচ্ছে আমরা যখন এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2 এই অংশটুকু করছি, এর সাথে আমার এলিভেশনের পরিমাণ হচ্ছে 100.5 এবং কিউ এর মান হচ্ছে, তাহলে এলিভেশন যেখানে আছে, এলিভেশন আমার কাছে আছে 100.5 এর ক্ষেত্রে আমার কাছে বলে দেওয়া হচ্ছে মিটার। তাহলে এলিভেশন 100.5 মিটারের ক্ষেত্রে যে অংশ আছে সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি আউটফ্লো বা কিউ এর মান কত আছে, আউটফ্লোর মান হচ্ছে 10 আছে। তাহলে কিউ ইকুয়াল টু আমাদের কাছে এখানে 10 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এই অংশে আমরা যদি বের করতে চাই এস আমরা কিন্তু এখন যেটা বের করবো সেটা হচ্ছে এস মাইনাস ডেল্টা কিউ ইন্টু টি। আমরা এই অংশে এসে ডেল্টা কিউ ইন্টু টি করতে গেলে আমরা আগে যেগুলোকে প্লাস করেছিলাম ওটা এখন মাইনাস হয়ে যাবে এবং সেই অংশটা ঠিক 100.5 মিটার এবং কিউ এর মান ঠিক 10 মিটার কিউব পার সেকেন্ড। এই ভ্যালুগুলোকে ব্যবহার করে আমরা আসলে পাবো 3.362 মিলিয়ন মিটার কিউব। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুটো ভ্যালু এস মাইনাস ডেল্টা কিউ বাই টি, এভাবে যদি আমরা এটাকে ড্র করে থাকি তাহলে এই ড্র করার প্রেক্ষিতে আমাদের কাছে দ্বিতীয় যে
আহ, অংশটুকু পাবো। তাহলে দ্বিতীয় অংশ মানে কোনটাকে আমি বোঝাতে চাচ্ছি, এটা আমাদের কাছে দ্বিতীয় ট্রায়ালের জন্য আমি দেবো। এখানে একটা সাফিক্স আকারে, তাহলে আমি এখানে সাফিক্স আকারে অনেক সময় টু লিখে আমি এখানে ট্রায়াল ট্রায়াল টু লিখছি। ট্রায়াল টু লেখার পরে আমি এখানে ইকুয়েশনটাকে এভাবে লিখছি, তাহলে এখানে আমি লিখবো প্রথমে I1, একটু বড় দেখা যায় এখানে, তাহলে I1 I2 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে ডেল্টা টি বাই 4, তাহলে ডেল্টা টি বাই 4 প্লাস সাফিক্স হিসেবে ওকে। এই ওয়ানটা হবে, তাহলে আমাদের কাছে যে অংশ আছে সেই অংশ থেকে আমরা যদি প্রথমবার ট্রায়াল দিই, সেই প্রথম ট্রায়ালের প্রেক্ষিতে আমরা আসলে কি কি পাচ্ছি। প্রথম ট্রায়ালটা যদি আমরা এটা কমপ্লিট করে থাকি, তাহলে আমাদের কাছে একদম ফার্স্ট ট্রায়ালের ক্ষেত্রে আমরা 105-এ দেখছি যে ফ্লোটা সেটা হচ্ছে 10, এর পরের ফ্লোটা হচ্ছে 20, তার সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে, আমি মাল্টিপ্লিকেশন সাইনটা এক্স দিয়ে বোঝাচ্ছি। এখানে আসলে ওই টাইমটা হবে আর কি 0.216 ডিভাইডেড বাই 2, তারপরে প্লাস হচ্ছে আগে যেমন সব ক্যালকুলেশন করে ওটা ফার্স্ট ট্রায়াল থেকে পেয়েছিলাম 3.361। আসলে আমি যে ফার্স্ট সাইনটা দিয়েছি এটা সে নিবে না, তাহলে টোটাল আমি যে ক্রস সেকশন সাইনটা দিয়েছি ওটা আমি আসলে এভাবেই দেখাতে চাই। তাহলে এখানে কোন চিহ্ন দিয়ে দেখাতে চাই যাতে তোমরা পরের বার যখন দেখবে
আমি ভ্যালুটা এখানে সমান করে ইকুয়াল সাইন দিয়ে আমি একটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে সব ক্যালকুলেট করে আমরা পুরো প্রসেসটাই যখন একবার পাস করে যাব তখন এটা হচ্ছে 3.686 আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি। এখন খেয়াল করে দেখো আমাদের এই ভ্যালুটা আমাদের পাওয়ার পরে আমাদের এখন স্টেপ 2 তে আসলাম। আমরা হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন যেটা আছে, ওয়াটার সারফেস এলিভেশন এর ভেতর থেকেই আমরা এখন দেখার চেষ্টা করব যে আসলে এই 3.686 এর এগেইনস্টে তার এলিভেশনটা কত। 3.686 এর এলিভেশনের এগেইনস্টে তার ভ্যালুটা কত। তাহলে এই গ্রাফটার ভেতরে আমরা আরেকবার একটু কাজ করব। আমরা দ্বিতীয় যে স্ট্রেচটা নিয়েছিলাম তার জন্য এক্স এক্সিস ছিল আমাদের কোনটা, এক্স এক্সিস এর আমরা কিন্তু সব সময়ের জন্য এটা তো আমাদের কিউ এর জন্যটা ছিল, তাহলে আরেকটা যেটা ছিল সেটা কই সিরিজ 2। সিরিজ 2 এর জন্য আমরা আরেকবার একটু চেক করে দেখি এক্স এক্সিস এর ভ্যালু কোনটা ছিল আমাদের জন্য। আচ্ছা, এক্স এক্সিস এর জন্য আমরা নিচে যে লাইনটা পাচ্ছি সেই লাইনটা আমরা দেখছি। ওয়াই এক্সিস আমাদের জন্য কোনটা ছিল, ওয়াই এক্সিস আমাদের জন্য এলিভেশনটা ছিল। তাহলে আমরা সেই এলিভেশনের প্রেক্ষিতে আমরা এখন দেখতে চাচ্ছি যে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে একই সাথে নিচে যে ভ্যালুগুলো দেখানো হয়েছে, নিচে ভ্যালুগুলো দেখানো এটা আমরা সাধারণত যখন ড্র করে নিই তখন উপরেও আরেকটা সংখ্যা লিখে নিই, কারণ দুটোর এলিভেশনের ভ্যালু দুই রকমের। তবে তোমাদের বোঝার জন্য আমি, তোমরা এই পয়েন্টটা একটু খেয়াল করো, আমি একটা সিরিজ বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ পুরোটা না, একটা সিরিজ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ওই এলিভেশনের সাথে খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। যেমন আমরা কিউ এর যে সিরিজটা এটা বাদ দিয়ে দিচ্ছি, কিউ এর সিরিজটা বাদ দিয়ে দিলে এখন তুমি দেখো যখন বলছি 3.686 তাহলে 3.686 3 এবং 4 এর মাঝখানে কোনো একটা জায়গায় হবে। তাহলে আমরা যদি এই লাইনটাকে প্রথমে ড্র করে নিতে পারি তাহলে সেই 3.686 এই ধরনের কোনো একটা জায়গা নিয়ে এই এলিভেশন থেকে আমরা এলিভেশনটা বের করতে পারবো। আমার এই অংশটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আমি আসলে প্রথমে যে গ্রাফটা দেখিয়েছি ওই গ্রাফের উপরে আমি কাজ করেছি। ওই গ্রাফটা দেখতে একটু কঠিন মনে হচ্ছিল, কারণ হচ্ছে ওই গ্রাফটার ক্ষেত্রে আমরা ভ্যালুটাকে, আমি একটা ফোন ধরে আবার তোমাদের ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন এই 3686 এর জন্য আমরা করসপন্ডিং এলিভেশনটা পাচ্ছি হচ্ছে 100.62। এটা আমাদের কত ছিল, 3.58 ছিল 100.58। তাহলে এই বরাবর যদি আমাদের থাকে তাহলে আমরা হচ্ছে 100.62। তোমাদের সাথে আমার গ্রাফটা একটু মিলিয়ে দেখবে, কারণ আমি আসলে এখন তো ওই পুরো গ্রিড আকারে দেখছি না, ভ্যালুটা কম বেশি হবে। তখনকার জন্য আমাদের আউটফ্লো কত, হ্যাঁ এখন এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে গেছে। তখনকার জন্য আমার আউটফ্লো কত, এখন আমাকে আবারও যদি 100.682, আমি মনে হয় এটা ভালো হয় যে আমি দুটো গ্রাফ আঁকি। দুটো গ্রাফ আঁকলে তখন ওই যখন এখানে
100.62 আসছে, তখন ওই গ্রাফের থেকে 100.62 এগেইনস্টে আমার কিউ এর ভ্যালুটা কত হবে এটা বের করাটা ইজি হবে। ওকে, তাহলে আমি এখানে আর তেমন কিছু চেঞ্জ করছি না, আমি জাস্ট এই যে 100.62 জন্য এলিভেশনের ভ্যালু আমার কাছে আসলে 100.5 আর 100.10 এই বরাবর, আর এটা কত আছে, এটা আছে 100.5 এর জন্য 10, 100.62 এর জন্য এই ধরনের একটা রেঞ্জে আসবে। এবং আমি বই থেকে অঙ্কটা করাচ্ছি, সেটার কে আমি এখন ধরে নিচ্ছি যে কারেক্ট হবে যে 13 মিটার কিউব পার সেকেন্ড হবে। তাহলে আমাদের কাছে এই সিরিজ ধরে এগিয়ে যেতে হবে এবং ফ্ল্যাট রাউটিং যেটা আমরা পুরো যে ভ্যালুটা আছে এই পুরো ভ্যালুটাকে একটা টেবুলার ফর্মে আমরা যদি প্রকাশ করি, সেই টেবুলার ফর্মে প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে ইনফ্লো এবং আউটফ্লোর জন্য গ্রাফটা আমরা ড্র করবো এভাবে। যেখানে টাইম থাকবে, ইনফ্লো থাকবে, তার প্রেক্ষিতে আমরা কিউ এর ভ্যালুটাকে বের করবো। আমি যে অংশটুকু তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখালাম, আমি খুবই সরি এর মাঝখানে আসলে তোমাদের থেকেও প্রচুর ডিস্টারবেন্স এসেছে, আমার নিজেরও প্রচুর ফোন এসেছে। আমাদের এখন খুব মিক্স মোডে কাজ চলছে, কিছু মিটিং অনলাইনে হচ্ছে, কিছু মিটিং এরকম অফলাইনে হচ্ছে। তাহলে আমি তোমাদের সাথে এই অংশটুকু একটু শেয়ার করব। তোমরা কি আমার পাওয়ার পয়েন্টের স্লাইডটা দেখতে পাচ্ছ? আমি চেঞ্জটা করে দিই, পাওয়ার পয়েন্টের স্লাইডে যাই। ম্যাডাম একটা জায়গায় একটু কনফিউজ ছিলাম ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম যে এসটা নিব স্টোরেজটা, ম্যাডাম সেটা কি সবসময় মানে 100.5 এর রেসপেক্টে যে স্টোরেজটা সেটা নিব? তো ম্যাডাম কিউটা যেটা নিব না সাক্ষাৎ, আমি এক্সেলে যখন করেছিলাম আমি ওই যে দ্বিতীয় স্টেপ, এখন তোমরা কোনটা দেখতে পাচ্ছ, পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ না এক্সেল দেখতে পাচ্ছ? ম্যাডাম এখন গ্যালারি দেখতে পারতেছে, এখন কিছুই দেখতে পারতেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ক্যালকুলেশন করতে আসলে সমস্যা কিছুটা বোধহয় ইউজ টু হওয়ার, আমি এই নতুন অফিসের বোধহয় ইউজ টু হয়নি, আমি জানি না, এটা একটু কিছু হলেই সরে যাচ্ছে এই লাইনটা। এনিওয়ে এই জায়গাটা একটু দেখো, তুমি যে পয়েন্টটা বলেছো এখানে ক্যালকুলেশনটা আমি দেখিয়েছিলাম পরে বোধহয়। আচ্ছা এই অংশটা স্টোরেজ যেটা নিয়েছিলাম প্রথমটার ক্ষেত্রে তো 3.35 নিলাম, তাই তো? পরে যেটা নিয়েছি যেটা 101.5 এর জন্য কিভাবে শর্ট করতে হয়, 100.5 এর জন্য 3.472, তার সাথে তো আমরা আরো অনেক কিছু অ্যাড করেছি, তার সাথে হচ্ছে ডেল্টা কিউ, ডেল্টা টি যেটা ছিল আমাদের জন্য 6 ঘন্টা, তার সাথে হচ্ছে কিউ এর মানটা নিয়েছি, ঠিক আছে? এবং সেটাকে আমরা মাল্টিপল করে এই চারটা বুঝেছি ম্যাডাম। তারপরে এটা তো বুঝেছো? জি ম্যাডাম এটা বুঝছি ম্যাডাম। লাস্টে যেখানে i1 প্লাস i2 ইনটু ডেল্টি বাই 2, ম্যাডাম i1 i2 এগুলো তো সবই আসলে 100.5 মিটার এই এলিভেশনের রেসপেক্ট আসলে ইনপুটটা দেওয়া ছিল। ও না আমি এরপরের কাজটুকু এখন দেখাইনি, এরপরের কাজটুকু আমি মানে ক্যালকুলেশনটা কিভাবে গিয়েছে ওটুকু তো তোমরা বুঝেছো। হ্যাঁ, এরপরের কাজটুকু আমি শেয়ার করছি, এরপরের কাজটুকু আমি বই থেকেই তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা দেখো যে যখন এই ভ্যালুটা নিচ্ছিলাম, প্রথমটার জন্য ভ্যালু নিচ্ছিলাম, আমরা কি করছিলাম, এই দুটোর মাঝখানে একটা ভ্যালু নিয়ে কাজ করলাম না, 10 নিয়েছি। আমি এক্সেলে যে কাজটা তোমাদের দেখিয়েছি 10 প্লাস 20 করেছি না, তাকে 2 দিয়ে ভাগ করেছি, সেই অংশটুকু আমাদের কাছে 3.636
তাহলে প্রথমটা ছিল আমার কাছে কত এলিভেশন 0.5, এখন দ্বিতীয়টা হচ্ছে 0.62, এটুকু তো আমাদের এসেছিল, ঠিক আছে। 0.62 জন্য আমি তোমাদেরকে দেখালাম যে দুটো গ্রাফ দিয়ে আমি দেখিয়েছি যে প্রথমটা যেমন 10 ছিল কিউ, দ্বিতীয়টা আমরা আবার ওই গ্রাফ থেকে পড়েছি 13। আমি এই দুটো স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করে দেখিয়েছি। তোমাদের কাছে আমি আজকে ক্লাসটা যখন শেষ করব, আমি তোমাদের কাছে আমার একটা বিষয় একটু জানার থাকবে, সেটা হচ্ছে তোমরা এই শীটটা আমি বইটা অলরেডি তো আমাদের ক্লাসরুমে শেয়ার করা আছে, আমি ওই বইয়েরই 8 নম্বর চ্যাপ্টার থেকে পড়াচ্ছি। এবং আমি তোমাদের কাছে একটা জিনিস একটু জানতে চাইবো যে তোমরা এই ভ্যালুগুলো আমি যেমন করে দুটো গ্রাফ দিয়ে করেছি, হ্যাঁ, তোমরা একটু হাতে করে একটু মিলিয়ে নিবে যে এই ইনফ্লো গুলোর এগেনস্টে আমরা কি এই আউটফ্লো গুলো পাচ্ছি কিনা। তাহলে আমাদের জন্য এখানে কিন্তু আমি হাইড্রোলজিতে আরো কয়েকবার এরকম কাজ করেছি না, যে আমাদের মাঝখানে একটা দাগ দিয়ে ভ্যালু গুলো দেখানো, যেমন হচ্ছে এই কাজগুলোর ভেতরে যে কাজগুলি হচ্ছে সবগুলো কিন্তু এই দুটোর মাঝখানে হচ্ছে, I1 I2 মাঝখানে হচ্ছে, I1 I2 মাঝখানে এই ভ্যালুটা হচ্ছে, কিন্তু আমার I2 তে গিয়ে তার এলিভেশনটা জানবো এবং তার কিউ এর মানটা জানবো। একইভাবে আমরা 6 ঘন্টা এবং 12 ঘন্টার মাঝখানে আমরা কাজ করব, এবং 6 ঘন্টা 12 ঘন্টার মাঝখানে কাজ করতে গেলে 20 এবং 55 এর অ্যাভারেজ ভ্যালুটা নিয়ে আমি কাজ করতে গিয়ে এলিভেশন পাবো, এলিভেশনের এগেইনস্টে কিউ এর মান 27। ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাম। একবার কোশ্চেন করো ম্যাডাম। এই যে জাস্ট এইটা একটু বলে দেন ম্যাডাম, 6 আর 12 এর মাঝখানে যখন কাজটা করব তখন এস এর ভ্যালু কোনটা ধরবো আর কিউ এর ভ্যালু কোনটা ধরবো? 6 এবং 12 ভেতরে যখন আমরা কাজ করব তখন এস এর ভ্যালু কোনটা ধরবো? আমাদের কাছে এস এর ভ্যালু এই এস মাইনাস ডেল্টা টি এবং কিউ এটা নাই 6 ঘন্টা এবং 12 ঘন্টার জন্য। ম্যাডাম স্টোরেজ যেটা সেটা তো আসলে এলিভেশনের রেসপেক্টে আছে, তো ম্যাডাম এইখানে যে ইনফ্লো গুলো পেলাম সেটা তো ম্যাডাম একটা পার্টিকুলার এলিভেশনের রেসপেক্টে, এবং সেই এলিভেশনটা 100.5। তো ম্যাডাম এখন যে এসটা ধরবো এবং যে কিউটা ধরবো সেটা কি ম্যাডাম কনস্ট্যান্ট নাকি ম্যাডাম কিভাবে ধরবো এটা বুঝতেছি না। আচ্ছা, স্টোরেজ যেটা আমরা ধরবো সেটা এলিভেশনের এগেইনস্টে আছে, তো স্টোরেজটা এলিভেশনের এগেইনস্টে আছে। হ্যাঁ, তোমার এই কথাও ঠিক আছে। স্টোরেজটা তোমার জন্য, তাহলে আমরা এই ক্যালকুলেশনের ভিতরে একবার একটু হাতে করো দেখি, তোমরা আমার সাথে সাথে এটা দিয়ে একটু হাতে করো 6 এবং 12 জন্য। হ্যাঁ, ইন্টারভাল হচ্ছে 0.810। হ্যাঁ, দুটোর ভেতরে যখন আমরা টাইমের সাথে ক্যালকুলেট করব, তাহলে আগের আমাদের স্টার্টিং এর স্টোরেজটা কত ছিল? 3.362 তো আমরা ক্যালকুলেট করে নিয়ে এসেছি হচ্ছে আমার সেই পুরাতন যে অংশটুকু ছিল, তাই তো? 3.362 আমরা কিছুর জন্য ক্যালকুলেট করে নিয়ে এসেছি, আমরা 105 এর জন্য যেটা আছে সেটার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করে নিয়ে এসেছি, তাই তো? ম্যাডাম হাতে করলে আমার এখানে 3.364 আসতেছে, আমি আসলে বুঝতেছি না ম্যাডাম, এটা আমারটা ভুল হয়েছে। 3.364 কোনটা ধরে করলে হচ্ছে ম্যাডাম 105 এর জন্য যেটা ওটা ধরে করেছো স্টোরেজ? জি ম্যাডাম 100.5 এর জন্য ম্যাডাম এস এর ভ্যালুটা ধরেছি। সরি শাফাত, আমি আসলে তোমার কোশ্চেনটা তাহলে বুঝতে পারিনি। আমার তোমার কোশ্চেনটা এখন আমি তোমাকে ক্লিয়ার করি। 100.62, হ্যাঁ 100.62 এই এলিভেশনটা আমরা আউটফ্লো নিচ্ছি না, আমাদের কিন্তু এখনকার এলিভেশন যেটা সেটা তো আমরা 6 ঘন্টায় লাস্ট এলিভেশন 100.62, ওখানে আউটফ্লো কিউ 13 পেয়েছি না? জি ম্যাম 6 এর জন্য। তাহলে আমরা হচ্ছে ওর উপরে আর কত স্টোরেজ হচ্ছে 12 ঘন্টার জন্য। আমি কি তোমাকে এটা ক্লিয়ার করতে পেরেছি?
ম্যাডাম আমার একটু মানে ম্যাথটা আসলে আগে নিজে করতে হবে, মানে আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না। সবার ক্ষেত্রেই আমি এই ওর এই কোশ্চেনটা যেখানে আমি আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশনটা করছি, তাহলে আমি দ্বিতীয় স্টেপটা আরেকবার একটু দেখিয়ে দিই। আমি শীটটা চেঞ্জ করছি, এক্সেল শীটটা তোমাদের সাথে শেয়ার করছি। ম্যাডাম আপনি যদি আমাদেরকে 6 আর 12টা একটু মানে করে দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 6 আর 12 জি ম্যাডাম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যখন আমাদের কাছে এখন এই এলিভেশনটা, এটা কিছু এলিভেশন ছিল ছোট ছোট করে যে ভ্যালু গুলো ছিল, এটা ছিল প্লাস যদি হয় এস প্লাস ডেল্টা কিউ কিউ ইন্টু ডেল্টা টি বাই 2, এটা হচ্ছে এই এই এক্সেল গ্রাফটা। আর এটা হচ্ছে আমার আউটফ্লো ডিসচার্জের জন্য ভ্যালুটা। তাহলে আমার কাছে পরবর্তী যে স্টেপটা আছে, সে পরবর্তী স্টেপটার জন্য ইনিশিয়াল ভ্যালুটা করতে হবে। ইনিশিয়াল ভ্যালু মানে 6 ঘন্টা এবং 12 ঘন্টার জন্য 6 আওয়ার আর 12 আওয়ারের জন্য ভ্যালুটা করতে হবে। 6 আওয়ার 12 আওয়ারের জন্য আমরা ভ্যালু কার বের করতে চাই, এস মাইনাস ডেল্টা টি বাই 2 এই ভ্যালুটা বের করতে চাই। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপে। তাহলে ইকুয়াল টু আমরা যেটা লিখবো, এখানে হচ্ছে আমাদের কাছে এই অংশটুকু যা পাবো, আমি একটু ভেঙে ভেঙে লিখছি কারণ আমি যখনই তোমার সাইন গুলো দিচ্ছি, মানে এখানকার ওই ফর্মুলা সাইন গুলো দিচ্ছি, ও কোনো না কোনো সেল ধরে নিচ্ছে। ইন্টু কিউ ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে এখানে কিছু কথা একটু তোমাদের আর খেয়াল করে লিখতে হবে, বা আমি এখানে বোধহয় লিখতে পারবো, যেটা হচ্ছে প্রিভিয়াস যে স্টেপের অংশটুকু ছিল। তাহলে প্রিভিয়াস স্টেপে কতটুকু ছিল, প্রিভিয়াস স্টেপ থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি। প্রিভিয়াস স্টেপে কতটুকু ভ্যালু পেয়েছি আমাদের কাছে, এস প্লাস কিউ ইন্টু ডেল্টা টি পেয়েছি 4.215, তাই না? 6 আওয়ারের জন্য আমরা পেয়েছি 3.686, তাই তো? তাহলে প্রিভিয়াস স্টেপে এটা ছিল হচ্ছে 3.686। আচ্ছা, এখন যদি আমরা এর জন্য বের করতে চাই কিউ ইন্টু ডেল্টা টি, তাহলে আমাদের এখনকার কিউ এর মান কত, 13 ইন্টু ডেল্টা টিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 0.0216 কিউ এর সাথে আমরা এটা মাল্টিপ্লাই করে, তাহলে এই দুটো থেকে আমরা আসলে কত পাচ্ছি? তোমরা কি ক্যালকুলেটর কাছাকাছি আছে? এক্সেলেও করতে পারো। আমি আসলে 0.2808 0.2808 না 3.686 মাইনাস, আমি তো 13 ইন্টু 0.0216 করলাম। পুরো ইকুয়েশনটা একটু ওখানে খাতায় লিখো না। আমি বললাম না যে এই 3.4052, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেপ থেকে যেটা পেয়েছি 3.686, এটা তো তোমরা লিখেছো। আচ্ছা, তোমরা এটা করলে কত হয়? দাঁড়াও, এটা হচ্ছে আমি ইকুয়েশন আকারেই লিখি। তাহলে ইকুয়াল টু
3.686 minus 13 into 0.0216 তাহলে 3.4054 এটুকু পর্যন্ত কি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? এটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা 3.4052 তো হয় এটা কি ঠিক আছে? জি ম্যাম, ওই প্রিভিয়াস এর সাথে বিয়োগ দিলে তো এটাই আসে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এই শীটটাকে এখন আমাদের ফিল আপ করতে হবে। আমরা এখন এটাকে কতটুকু পর্যন্ত ফিল আপ করবো? 0, 6, 12, 18, 24 এভাবে করে আমরা করব। আমাদের কাছে এই 13 জন্য আমরা যে কাজটা করলাম, আমরা এখানে 3.405 যেটা পেয়েছি সেটা কার প্রেক্ষিতে আমরা পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 3.363 এর থেকে বিয়োগ করলাম 13 ইন্টু 6 ঘন্টা। সেটা যদি বিয়োগ করি তাহলে 3.405 পাচ্ছি। এখন 3.405 আমাদের কাছে যদি পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা আবারও আমরা মনে করে দেখি 3.636 কিভাবে পেয়েছিলাম? 3.636 কিভাবে পেয়েছিলাম আমরা? স্টোরেজটা আর এই 3.636 টা কিভাবে পেয়েছিলাম? তোমাদের তো রেসপন্স না পেলে তো ওটা কঠিন হয়ে যাচ্ছে। ক্লাস 1 ঘন্টার ক্লাস আসলে লম্বাও হয়ে গেছে। 3.636 থেকে 6 টা কিভাবে পেয়েছিলাম আমরা ওখানে? তা 3.362 কিভাবে পেয়েছিলাম এটা কি আমাদের মনে আছে? জি ম্যাডাম, 3.362 কিভাবে পেয়েছিলাম সেটা মনে আছে। 3.636 কিভাবে পেয়েছি? না ম্যাডাম, এটা আমার মনে নেই। মানে এটা তো আমরা হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন থেকে আমরা পেয়েছি না? ওয়াটার সারফেস এলিভেশন থেকে পেয়েছি না আমরা? ওখান থেকে ম্যাডাম 3.686 পাইছিলাম। এক্স্যাক্টলি, এটা ভালো কথা বলতে পেরেছো। এই ভ্যালুটা 3.686 এটা পেয়েছিলাম, তাই তো? এখন আমরা ক্যালকুলেট করছি কিভাবে 3.3686 থেকে 3. আমরা এখন এখান থেকে যে ক্যালকুলেটটা করলাম সেই ভ্যালুটা আসলে কত জন্য 3.686 পেয়েছিলাম? ম্যাম 3.361 এর জন্য পেয়েছিল। তোমরা কি আমার জন্য একটু কারেকশন করবে? এটা আসলে বইয়ে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা আসলে 8
686, ঠিক আছে? তোমরা আমার জন্য এটা একটু কারেকশন করবে। তাহলে একইভাবে যেটা তুমি কিছুক্ষণ আগে কিভাবে বের করলে এটাকে 3.686 দিয়ে আমরা কিন্তু, আমি তোমাদেরকে আরেকবার এক্সেল শিটটা দেখি, আমি এটা একটু লম্বা সময় আমি নিয়েছি, আমি আরেকবার এক্সেল শিটটা দেখি, আমি এখানে শেষ করব। এবং তোমরা কি অন্যান্য কোর্সে অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট এগুলো কি এখন চালু আছে? তাহলে আমার জন্য এই কাজটা একটু করবে, যে বইয়ের যে অংশটুকু আমি দেখলাম যে 3.636 দেওয়া আছে, ওখানে 3.686 হবে। আমরা প্রিভিয়াস স্টেপে আসলে কার জন্য পেয়েছিলাম 3.686? আমরা পেয়েছিলাম আসলে ক্যালকুলেশন করেছি s প্লাস কিউ ইন্টু ডেল্টা টি বাই 2 করে 3.686 ক্যালকুলেশন, অনেক ধরনের ক্যালকুলেশন করে কোন একটা জায়গায় এটা লিখেছি, এবং তার প্রেক্ষিতে এটা লিখেছি, এবং তার প্রেক্ষিতে এলিভেশন কত বের করেছি 100.62, তার প্রেক্ষিতে আমরা 13 মিটার কিউব পার সেকেন্ড এই ভ্যালুটা পেয়েছি। আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের কাছে s মাইনাস ডেল্টা কিউ ডেল্টা টি ইন্টু কিউ বাই 2 যখন করি, তখন হচ্ছে ওই এলিভেশনের জন্য আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে প্লাস হলে কতটুকু হচ্ছে, এবং তার থেকে কিউ ইন্টু ডেল্টা টি আমরা বিয়োগ করে, তাহলে কিউ এর মান হচ্ছে আমার কাছে 13 ছিল ওই এলিভেশনের জন্য, এবং প্রিভিয়াস যে ভ্যালু ছিল সেটা থেকে আমি বিয়োগ করে 3.4052 পেয়েছি। তাহলে একইভাবে আমরা আগের যেভাবে প্রসিড করেছিলাম সেই প্রসিডিওর অনুযায়ী যদি 6 ঘন্টা এবং 12 ঘন্টার জন্য 20 এবং 55 সাথে টাইমটাকে মাল্টিপ্লিকেশন করে থাকি, এবং নেগেটিভ ভ্যালুটাকে, যেটাকে আমাদের কাছে কত ছিল নেগেটিভ ভ্যালুটা 3.4052, ওটাকে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে নেক্সট স্টেপে গেলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার পরিমাণ আশা করা যায় যে 4.215 হবে, 4.15 হবে। একইভাবে আমরা এগোতে থাকবো। 4.15 এর জন্য আমরা এলিভেশনটা বের করবো, এবং এই এলিভেশনের এগেইনস্টে আরেকবার গিয়ে আমরা কিউ এর মানটা 27 পাবো। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমি অনেক ধীরে ধীরে বলেছি, কারণ অনেকের দেখে মনে হলো যে প্রপারলি ক্লাসরুমে তোমরা নাই, কারো হয়তো ট্রাভেল করতে হচ্ছে, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এন্ড অফ দা প্রবলেম আসলে আমরা কি চেয়েছি। আমরা তো এভাবে রাউটিং করলাম, রাউটিং করার পরে আমরা কিন্তু কিছু কিউ এর ভ্যালু পেয়েছি। সেই কিউ এর ভ্যালুগুলো আমি আরেকবার একটু স্লাইডটা শেয়ার করি। সেই কিউ এর ভ্যালুগুলো কেমন ছিল? 10, 13, 27, 53, 69 এভাবে করে 14 এ গিয়ে শেষ হয়েছে। তাহলে আমাদের আসলে কাজটা কি? আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আউটফ্লো একটা হাইড্রোগ্রাফ ডেভেলপ করতে হবে। আউটফ্লো হাইড্রোগ্রাফটা ডেভেলপ করতে হবে, এবং তার জন্য আমার কি কি ইনফরমেশন আছে। হাইড্রোগ্রাফ মানেই তো আমরা জানি কি কি থাকবে তার ভিতরে। হাইড্রোগ্রাফ মানেই থাকবে হচ্ছে সময় এবং ডিসচার্জের ভ্যালু। সময় এবং ডিসচার্জের এই ভ্যালু নিয়ে একটা হাইড্রোগ্রাফ আমাদেরকে ড্র করতে হবে, এবং এই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে খুব চমৎকার ভাবে একই সাথে দেখো সময়ের সাথে আমাদের কিন্তু ইনফ্লোর ভ্যালুটাও জানা আছে, তাই না? তাহলে সময়ের সাথে যদি আমার ইনফ্লোর ভ্যালুটা জানা থাকে, তার চেহারাটা আসলে কেমন। তাহলে আমরা ওই যে সময় ডিসচার্জের ভ্যালু এবং সময় 6 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ছিল। সাধারণত এটা মানে তোমাদের চয়েস, তোমরা 72 ঘন্টায় পর্যন্ত দিতে পারো। বইতে দেখছি যে এটা 78 পর্যন্ত দেওয়া আছে, এটা খুব বড় কোনো ইস্যু না। এরকম একটা হাইড্রোগ্রাফ ড্র করতে হবে, এবং লাস্টলি যেটা ড্র করা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা
রিজার্ভার এলিভেশনের ভেরিয়েশন যে কার্ভ সেটা একটা ড্র করা প্রয়োজন হবে। আমি খুব সহজেই এক্সেল দিয়ে ক্যালকুলেশন করলাম এবং বই থেকে কপি পেস্ট করে গ্রাফ দেখালাম। বিষয়টা আসলে তো সহজে আসলে হবে না, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে এবং অনেকবার প্র্যাকটিস করতে গেলে আজকে সাক্ষাৎ একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সে রেজ করেছে, যে আমরা প্রথম স্টেপটা দেখলাম, দ্বিতীয় স্টেপটা কেমন। তোমাদের সাথে আমার আরেকটা বিষয় শেয়ার করে রাখি, যদিও আমি রাউটিংটা আরেকটা ক্লাসে গিয়ে শেষ করব। একটা বিষয় শেয়ার করে রাখি যে আমরা যখন ফিল্ডে কাজ করি তখন কিন্তু ফিল্ডে কাজ করার ক্ষেত্রে এই সমস্যাগুলো কখনো হয় না। এই সমস্যাগুলো হয় না বলতে যেটা, যে সময়ের প্রেক্ষিতে যে এলিভেশন, আমি ক্লাস এখনই শেষ করব, কথা বলো না। আমরা হচ্ছে সময়ের সাথে যখন কাজগুলি করব তখন রিজার্ভারের দুইটা স্টেপ থাকবে। একটা স্টেপ থাকবে সে ক্রমাগত পানি পূর্ণ করবে, আরেকটা স্টেপ থাকবে সে পানি রিলিজ করে। রিজার্ভারের এই চমৎকার একটা ফেনোমিনা দেখা যাবে। আমি এই কোর্সে খুব বেশি এটাকে হাইলাইট করবো না, কারণ হচ্ছে আমার যেটা প্ল্যান, আজকে রিজার্ভারের কিছু অংশ, যে অংশটুকু শুরু করে দিলাম, এটা দিয়ে তোমরা খালি দেখতে পাচ্ছ যে ফিল আপ হচ্ছে এবং আউটফ্লোটা হচ্ছে, কিন্তু তোমার ক্যালকুলেশনের মাধ্যমে রিজার্ভার ফিল আপ এবং রিজার্ভার আউট হওয়ার একটা সুযোগ তোমরা পাবে। পরবর্তীতে কেউ যদি ফ্লাড নিয়ে কাজ করো বা পড়াশোনা করতে চাও, আমার নেক্সট ক্লাসের ভেতরে বেশি ইনক্লাইনেশন থাকবে হচ্ছে যে একটা চ্যানেলকে কিভাবে রাউটিং করবো। আজকে তোমরা যে মেথডের সাহায্যে রিজার্ভার রাউটিংটা শিখলে, এটার নাম হচ্ছে মডিফাইড পলস মেথড। রেগুলার যখন এক্সাম হয়, ফিজিক্যাল এক্সামের ভেতরে দেখা যায় যে মডিফাইড পলস মেথডটাকে খুব প্রায়োরিটি দিয়ে একটা প্রবলেম করতে দেওয়া হয় এবং এই সাবজেক্টটা কত ক্রেডিটের কারো মনে আছে? ম্যাডাম 2 ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ। 2 ক্রেডিটের সাবজেক্টের কোশ্চেন গুলোতে আসলে মার্কস সময় একই থাকলেও মার্কস খুব কম থাকে, সেই হিসাবে হয়তো অনেক সময় এটার ইম্প্যাক্টটা বোঝা যায় না। তারপরে মডিফাইড পলস মেথডের যদি কোনো প্রবলেম থাকে, এটা 12 মার্কস থাকে। এর পরবর্তীতে আমরা একটা চ্যানেলের প্রবলেম করব, সেটা মাস্কিংহামের মেথড দিয়ে করব। তোমাদেরকে আমি মাস্কিংহাম মেথড শেখাবো এবং আমার যে যতগুলো ক্লাস আছে ক্লাস আমি শেষ করব। এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম যদি রেজ হয়, আমাকে ওটা বুঝতে পারছি না এভাবে না, একটু কিছু দূর করে আমাকে ইমেল করতে পারো, ক্লাসরুমে পাঠাতে পারো, যেটা তোমাদের কাছে বেটার মনে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। সাক্ষাৎ, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। রুমান, আমার কথা শুনতে পাচ্ছ? রুমান, কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আসলে আমাদের পাওয়ার ড্রপ হয়ে গেছে, ক্লাসটা এখানে শেষ করছি। সবার ক্ষেত্রে একই কথা বলা, তোমরা প্রবলেমটা হাতে কলমে করো। কোনো ধরনের অবজারভেশন থাকলে আমরা এটা হয়তো তুমি করতে করতে কোনো একটা অবজারভেশন থাকলো, এটা তুমি জিজ্ঞাসা করলে আমি এটা শেয়ার করতে পারবো। আর আমরা এরপরের যে প্রবলেমটা করব
খুব ভালো হয়। আমরা তো আসলে 11টার সময় ক্লাস করি এবং দুটো সেকশন একসাথে ক্লাস করি, তো খুব ভালো হয় তোমরা যদি একটু গ্রাফ পেপার নিয়ে আসো। যেমন আজকের যে প্রবলেমটা দেখালাম, এটাতে টোটাল 3টা গ্রাফ পেপার তোমাদের লাগবে। গ্রাফ গুলো আসলে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা যেটা সাপ্লাই দিয়ে থাকি, প্লেন গ্রাফ পেপারই দেওয়া হবে এবং প্লেন গ্রাফ পেপারেই আজকে প্রবলেম 3টাই প্লেন গ্রাফ পেপারেই করতে হবে। অনেক সময় আমাদের হয়তো লগ দরকার হয়, সেক্ষেত্রে মেন্টাল একটু প্রিপারেশন রাখবে যে প্লেন গ্রাফ পেপারটা সব জায়গাতেই অ্যাভেলেবেল হবে। প্লেন গ্রাফ পেপারে তোমার প্রবলেমটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। ইলেকট্রিসিটি আসলে আমি যেটা করব, তোমাদেরকে যে এক্সেল শিটটা কিছুটা করে দেখানোর চেষ্টা করেছি, এই ফাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি।